গুড ইভিনিং। আচ্ছা, আমার কথা শুনতে পারছো? हाँ सर। হ্যাঁ স্যার। আচ্ছা, তো মানবতাবাদ থেকে দুটো কোশ্চেন পাঠানো হয়েছিল, লিখে নিয়েছো? हाँ सर। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার, বলছি একটা কথা ছিল। হ্যাঁ, বলো। স্যার, কারণটা করাবেন না? কারণ হ্যাঁ, করাবো। আগে এটা করে প্রিন্টটা করিয়ে নেবেন। হ্যাঁ, আগে আহ, মানবতাবাদ অর্থাৎ ইউনিট টুটা শেষ করার পরে তারপরে কারণটা পড়াবো। ঠিক আছে স্যার। মানে কারণটা ততটা ইম্পর্টেন্ট নয়, এর জন্য ওটা পরে করাবো। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে দেখো, প্রথম কোশ্চেনটা কি ছিল? রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের মূল উৎসগুলি ব্যাখ্যা করো, অথবা রবীন্দ্রনাথের মানবতাবাদের ধারণার বিভিন্ন উৎসগুলিকে আলোচনা করো। অর্থাৎ রবীন্দ্রনাথের যে মানবতাবাদের কথা বলছেন, তার এই মানবতাবাদের যে মূল কথা, এই মূল কথার অর্থাৎ রবীন্দ্রনাথের মানবতাবাদের যে ধারণাটা, এই ধারণাটার উৎপত্তি কিভাবে হয়েছে, কোন কোন জায়গা থেকে রবীন্দ্রনাথের মানবতাবাদের ধারণার উৎস হয়েছে, সেটাই কিন্তু এই কোশ্চেনে বলা হয়েছে। তাহলে মানবতাবাদের মূল কথা কি, অর্থাৎ মানবতাবাদ কি, এই ধারণাটি রবীন্দ্রনাথ কোন কোন জায়গা থেকে সংগ্রহ করেছিলেন, বা কোন কোন বিষয় থেকে এই ধারণাটা রবীন্দ্রনাথের মনে জন্ম নিয়েছিল, তো সেটাই এই ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে দেখো কি বলছে। প্রথমে আমরা জেনে নেই মানবতাবাদ কি। তাহলে কি বলছে, মানব সমাজের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের প্রতি ব্যক্তি মানুষের যে দায়বদ্ধতা, তা হলো মানবতাবাদ। তাহলে মানব সমাজের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের প্রতি ব্যক্তি মানুষের যে দায়বদ্ধতা, তাহলে দেখো একজন মানুষের, এই সমাজে প্রত্যেকটা মানুষের একটা দায়বদ্ধতা থাকে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষের কি থাকে, একটা দায়বদ্ধতা থাকে। অর্থাৎ দায়বদ্ধতা মানে কি, কিছু কর্তব্য থাকে, তাই তো? কর্তব্য। তাহলে মানব জীবনের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের প্রতি, তাহলে একজন মানুষের লক্ষ্য হওয়া কি, একজন মানুষের লক্ষ্য হওয়া উচিত এটাই যে সেই মানুষ, সমাজে যে অন্য মানুষ রয়েছে, সেই প্রত্যেকটা মানুষের কল্যাণ সাধনের জন্য সচেষ্ট হওয়া। অর্থাৎ প্রত্যেকটা মানুষের কল্যাণ সাধন কিভাবে হবে, সেটা কিন্তু একজন মানুষকে ভাবতে হবে। কাজেই এই সমাজের সকল মানুষের কল্যাণ সাধনের জন্য, সকল মানুষের কল্যাণ সাধনের জন্য মানুষের যে দায়বদ্ধতা বা মানুষের যে কর্তব্য, সেই কর্তব্যটাকেই বলা হচ্ছে কি মানবতাবাদ। অর্থাৎ যে মতবাদে মানুষের সামগ্রিক মঙ্গল সাধনের কথা বলা হয় এবং মানব সমাজের সর্বাঙ্গীন উন্নতি ও কল্যাণের কথা প্রচার করা হয়, তা হলো মানবতাবাদ। তাহলে কি বলছে, মানুষের সামগ্রিক কল্যাণ সাধনের কথা যেখানে বলা হয়, মানুষের কল্যাণের কথা, মানুষের সর্বাঙ্গীন উন্নতির কথা যেখানে বলা হয়, বা যে মতবাদে বলা হয়, সেই মতবাদকেই বলা হচ্ছে মানবতাবাদ। তাহলে মানবতাবাদের মূল কথা কি? মানবতাবাদের মূল কথা হচ্ছে এই সমাজের প্রত্যেকটি মানুষের সামগ্রিক কল্যাণ সাধনের প্রতি দায়বদ্ধতা। তাহলে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট দায়বদ্ধ থাকে, এবং সেই দায়বদ্ধ হচ্ছে কি, এই সমাজের প্রত্যেকটা মানুষের যাতে সর্বাঙ্গীন কল্যাণ সাধন হয়, সর্বাঙ্গীন উন্নতি সাধন হয়, প্রভৃতি বিষয়ের দিকে লক্ষ্য রাখা। বোঝা গেল মানবতাবাদ? हाँ सर। হ্যাঁ স্যার। এবার কি বলছে দেখো, রবীন্দ্রনাথের মতে মানবতাবাদ কি। তাহলে দেখো, রবীন্দ্রনাথের মতে মানুষের প্রকৃত ধর্ম মানবতাবাদ। এবার মানুষের যে প্রকৃত ধর্ম, মানুষের যে রিয়াল ধর্ম, সেই রিয়াল ধর্মকেই বলা হচ্ছে মানবতাবাদ। তাহলে মানুষের প্রকৃত ধর্ম কি?
রবীন্দ্রনাথের কাছে মানব ধর্মের অর্থ হলো মানবতাবাদ। তার মতে সর্বজনের কল্যাণ সাধন এই মানবতাবাদের প্রধান আদর্শ। তাহলে মানবতাবাদী কি বলে? মানবতাবাদে বলে যে একজন মানুষের কিছু দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা অনুসারে প্রত্যেকটি মানুষকে কি করতে হবে? প্রত্যেকের মঙ্গল সাধনের জন্য সচেষ্ট হতে হবে। তাহলে এটা হচ্ছে মানবতাবাদের মূল কথা। তো রবীন্দ্রনাথের মানবতাবাদের মূল কথা তো অন্য কিছু আর হতে পারে না, তাই না? এর জন্য রবীন্দ্রনাথ বলছেন কি, যে মানুষের প্রকৃত ধর্ম, যে এই মানুষের প্রকৃত ধর্মটাই হচ্ছে মানবতাবাদ। তাহলে মানুষের প্রকৃত ধর্ম কি? মানুষের প্রকৃত ধর্ম হচ্ছে সমাজের সার্বিক কল্যাণ সাধন করা, বা কল্যাণ সাধনের জন্য প্রচেষ্ট বা সচেষ্ট হওয়া, তাই তো? আচ্ছা, এবার কি বলছে দেখো, রবীন্দ্রনাথের মানবতাবাদের উৎস। রবীন্দ্রনাথের দর্শনকে বলা হয় মানবতার দর্শন। তার দর্শনে মানবতার বিষয়টি বিভিন্ন উৎস থেকে উৎসারিত হয়েছে। নিচে কয়েকটি উৎস আলোচনা করো। তাহলে রবীন্দ্রনাথের মানবতা দর্শনের উৎস কিন্তু অনেক কিছু, তার মধ্যে আমাদের এখানে কয়েকটি উৎস আমরা এখানে আলোচনা করব। যেহেতু আমাদের 6 নম্বরের প্রশ্ন থাকবে, তাই তো? তাহলে 6 নম্বরের জন্য আমাদের বেশি পয়েন্ট লিখতে হবে না। 6 নম্বরের উপযোগী এর জন্য আমরা শুধুমাত্র কয়েকটা পয়েন্ট এখানে লিখব। তাহলে প্রথমটা কি রয়েছে দেখো, অদ্বৈত বেদান্তের প্রভাব। তাহলে অদ্বৈত বেদান্তে সকল মানুষকে ব্রহ্মের প্রকাশ হিসেবে গণ্য করা হয়। অদ্বৈত বেদান্ত তোমরা পড়েছো, 3rd সেমিস্টারে পড়েছো। তাহলে অদ্বৈত বেদান্তে কি বলা হচ্ছে? ব্রহ্মই একমাত্র সৎ। তাহলে ব্রহ্ম ছাড়া আর বাদ বাকি যা কিছু রয়েছে সেটা কি? সেটা হচ্ছে মিথ্যা। মায়া বা মিথ্যা, তাই তো? অর্থাৎ সর্বোচ্চ সৎ হচ্ছে একটাই। আলটিমেট ট্রুথ কি? আলটিমেট ট্রুথ হচ্ছে ব্রহ্ম। মানুষ তার অবিদ্যাবশত নানাত্বের জগৎ দেখে, আরো সবকিছুকেই দেখে, অর্থাৎ মিথ্যা বা মায়া মানুষের সামনে প্রকাশিত হয়। তারপর যখন যথার্থ জ্ঞান হয়, তখন কিন্তু সেখানে প্রত্যেকটা মানুষ একটাই সত্য দেখে, সেটা হচ্ছে ব্রহ্ম, তাই তো? তাহলে অদ্বৈত বেদান্তে সকল মানুষকে ব্রহ্মের প্রকাশ হিসেবে গণ্য করা হয়। রবীন্দ্রনাথ অদ্বৈত বেদান্তের দ্বারা অনুপ্রাণিত হয়ে সব মানুষকে বিশ্বপিতার সন্তান বলেছেন। তাহলে রবীন্দ্রনাথ তো এই যে আমরা যে সাধারণ মানুষ রয়েছি, এই সাধারণ মানুষকে কি বলেছেন? বিশ্বপিতার সন্তান বলেছেন। তাহলে অদ্বৈত বেদান্তে যেমন একমাত্র সৎ বলা হয়েছে ব্রহ্মকে, ঠিক রবীন্দ্রনাথ কিন্তু এই বিশ্বপিতাকে সৎ হিসেবে বলছেন, এবং এই সাধারণ যে মানুষ রয়েছে এই মানুষকে তার সন্তান হিসেবে উল্লেখ করছেন। তাই তিনি সকলের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করার কথা বলেছেন, এবং তিনি যেখানেই মানুষের ও মনুষ্যত্বের অবমাননা দেখেছেন সেখানেই প্রতিবাদ করেছেন। তাই অদ্বৈত বেদান্তের প্রভাব তার দর্শনকে মানবতাবাদী করে তুলেছে। যেহেতু আমরা প্রত্যেকটা মানুষই একই পিতার সন্তান, কাজেই কি করতে হবে? প্রত্যেকটা মানুষের যদি আমরা কল্যাণ সাধন করি, তাহলে কিন্তু আমাদের নিজেরও কল্যাণ সাধিত হবে। এটাই কিন্তু রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন। এবার নেক্সট কি রয়েছে দেখো, ধর্মের প্রভাব। কি বলছে? মানুষের জীবনের সঙ্গে ধর্ম অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে। এমন কোনো সমাজ নেই যেখানে ধর্ম নেই, ধর্মের নিয়ন্ত্রণ নেই। তবে রবীন্দ্রনাথ মনে করতেন এই ধর্মকে হতে হবে মানব ধর্ম। এই মানব ধর্ম তার দর্শনে মানবতাবাদকে সূচিত করেছে। দেখো, ধর্ম যদি আমরা ভারতীয় দর্শনের পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে ধর্ম শব্দটার অর্থ কি? ধর্ম শব্দটার অর্থ হচ্ছে ধারণ করা, তাই তো? যা ধারণ করে তাই ধর্ম। তো রবীন্দ্রনাথ ধর্ম বলতে কি বোঝাচ্ছেন? রবীন্দ্রনাথ ধর্ম বলতে মানুষের ধর্মকে বোঝাচ্ছেন, বা মানব ধর্মকে সূচিত করছেন। তাহলে এই যে মানব ধর্ম, এই মানব ধর্মই কিন্তু মানবতাবাদকে সৃষ্টি করেছে বা সূচিত করছে রবীন্দ্রনাথের দর্শনে। তাহলে এই ধর্মের প্রভাবও কিন্তু রবীন্দ্রনাথকে উদ্ভূত করেছে।
এবার কি আছে দেখো, জীবভাব ও বিশ্বভাব। রবীন্দ্রনাথ মানুষের জীবনের দুটি সত্তা, জীব সত্তা ও মানব সত্তার কথা বলেছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর দুটো সত্তার কথা বলেছেন, একটা হচ্ছে জীব সত্তা আর একটা হচ্ছে মানব সত্তা। জীব সত্তা বা অহং সত্তা হলো সেই সত্তা যা মানুষকে অন্য মানুষ থেকে পৃথক করে। তাহলে জীব সত্তা বলতে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ভাবে বুঝেছেন। যেমন রাম একটা জীব সত্তা, শ্যাম একটা জীব সত্তা। তাহলে ভিন্ন ভিন্ন মানুষকে তিনি জীব সত্তা বলেছেন, সংকীর্ণ করে তোলে। আচ্ছা, রবীন্দ্রনাথ জীব সত্তা থেকে মানব সত্তায় উত্তরণ ঘটানোর জন্য মানুষকে উপদেশ দিয়েছেন। অর্থাৎ আমি কি, আমি হচ্ছে জীব সত্তা, তাহলে এই আমি থেকে আমরা, তাহলে আমি থেকে আমরায় যেতে কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন। তাহলে আমি মানে কি, জীব সত্তা, আমরা মানে কি, আমরা মানে মানব সত্তা। তাহলে জীব সত্তা থেকে মানব সত্তায় উপনীত হতে বলেছেন, কারণ মানব সত্তা মানুষকে নিজের স্বার্থ চিন্তা ত্যাগ করে বিশ্ব মানবের মঙ্গল সাধন করার জন্য প্ররোচিত করে। বিশ্ব মানবের মঙ্গল সাধনের কাজ করা হলো মানবতাবাদের মূল কথা। তাই বলা যায় মানুষের মধ্যে এই দুই ভাবের উপলব্ধি তার দর্শনে মানবতাবাদী করে তুলেছে। তাহলে এই যে মানুষের যে দুটো সত্তা রয়েছে, জীব সত্তা এবং মানব সত্তা, তাহলে জীব সত্তা মানে হচ্ছে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ব্যক্তির যে সত্তা, সেটা হচ্ছে জীব সত্তা। এবার শুধুমাত্র মানুষ যদি জীব সত্তার কথাই ভাবে, তাহলে কিন্তু সমাজের সামগ্রিক কল্যাণ সাধন সম্ভব নয়। এর জন্য কি বলছেন তিনি, যে জীব সত্তা থেকে মানব সত্তায় উন্নীত হতে হবে। অর্থাৎ অহং কেন্দ্রিক থেকে কি করতে হবে, পরকেন্দ্রিকে যেতে হবে, পরের চিন্তা ভাবনা করতে হবে, পরের জন্য মঙ্গল সাধনা করতে হবে বা পরের জন্য কর্তব্য করতে হবে। তাহলে এই দুই সত্তা কি করছে, দুই সত্তা অর্থাৎ অহং সত্তা বা জীব সত্তা থেকে যখন মানুষ মানব সত্তায় উপনীত হবে, তখন কি করবে, সে নিজের চিন্তা ভাবনা বাদ দিয়ে পরের চিন্তা ভাবনা করবে। তাহলে এই যে পরের চিন্তা ভাবনা করাটাই কি, পরের চিন্তা ভাবনাটা করাই বা পরের মঙ্গল সাধন করাই বা পরের জন্য সামগ্রিক কল্যাণ সাধন করাটাই হচ্ছে কি মানবতাবাদের মূল কথা। কাজেই এই দুই সত্তার মধ্যে যেহেতু পার্থক্য রয়েছে, কাজেই এখান থেকেও কিন্তু মানবতাবাদের জন্ম কিন্তু রবীন্দ্র দর্শনে হয়েছে। নেক্সট কি হয়েছে, মানব চেতনার শ্রেষ্ঠত্ব। রবীন্দ্রনাথ মনে করতেন মানুষ হলো জগতের শ্রেষ্ঠ জীব এবং তার চেতনা হলো শ্রেষ্ঠ চেতনা। তাহলে রবীন্দ্রনাথের মতে মানুষ কি, মানুষ হচ্ছে সমাজের শ্রেষ্ঠ জীব এবং মানুষের যে চেতনা রয়েছে সেটা হচ্ছে শ্রেষ্ঠ চেতনা। অন্যান্য চেতনার থেকে মানুষের চেতনাটা কি শ্রেষ্ঠ চেতনা। মানুষের এই চেতনা মানুষকে পরিপূর্ণভাবে মেলে ধরতে সাহায্য করে। মানবতাবাদীদের মূল লক্ষ্যই হলো মানুষের জীবনের পরিপূর্ণ বিকাশ ঘটানো। এই বিকাশের ফলে মানুষ ক্ষুদ্র আমি চেতনার গণ্ডি পেরিয়ে বৃহত্তর আমির চেতনায় নিজের উত্তরণ ঘটাতে পারে। তাই মানুষের মধ্যে শ্রেষ্ঠ চেতনার পর্যবেক্ষণ রবীন্দ্রনাথের দর্শনে মানবতাবাদী করে তুলেছে। তাহলে মানুষের যে চেতনাটা সেটা হচ্ছে কি শ্রেষ্ঠ চেতনা। এবার এই শ্রেষ্ঠ চেতনার জন্যই একজন মানুষ ক্ষুদ্র আমি থেকে, অর্থাৎ আমি থেকে বৃহত্তর আমি বা আমরার দিকে অগ্রসর হতে পারে। আর এটা একমাত্র পারে কিসের জন্য, এই চেতনার জন্য। এর জন্য বলছে যে এই যে মানুষের যে চেতনা রয়েছে এটা কি, এটা হচ্ছে শ্রেষ্ঠ চেতনা এবং এই চেতনার জন্যই কিন্তু একজন মানুষ কি হতে পারে, মানবতাবাদী হতে পারে। তো এই চেতনা যদি না থাকে তাহলে কিন্তু একজন মানুষ কখনোই মানবতাবাদী হতে পারে না, কখনোই মানুষের সর্বাঙ্গীন কল্যাণ চিন্তা করতে পারে না। এই চেতনা আছে জন্যই একজন মানুষ সমাজের সার্বিক কল্যাণ সাধন করতে সচেষ্ট হয়। তাহলে এখান থেকেও রবীন্দ্রনাথের দর্শনে কি হয়েছে, মানবতাবাদী ধারণা পরিলক্ষিত হয়েছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে মানবতাবাদী দর্শনের মূল উৎস রবীন্দ্রনাথের মতে।
কে বোঝে নাই বলো? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, নোটটা কি ছোট হয়েছে না বড় হয়েছে? এখানে যে ধর্মের প্রভাব পয়েন্টটা আছে এখানে, এই লাইনটা বলতেন তো, এমন কোনো সমাজ নেই যেখানে ধর্ম নেই, ধর্মের নিয়ন্ত্রণ নেই, ধর্মের নিয়ন্ত্রণ নেই মানে ধর্মের নিয়ন্ত্রণ নেই বলতে ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম বলতে বোঝানো হচ্ছে, এখানে ধর্ম বলতে রিলিজিয়ন না, কিন্তু এখানে ধর্ম বলতে একটা রীতি বা নিয়মকে বোঝানো হচ্ছে। তাহলে প্রত্যেকটা সমাজ একটা নির্দিষ্ট নিয়মে চলে, সেই কথাটাই এখানে বলা হচ্ছে, যে এমন কোনো সমাজ নেই বা এমন কোনো রাষ্ট্র নেই যেখানে নিয়ন্ত্রণ ছাড়া সবকিছুই চলছে, এরকমটা কখনোই হয় না। প্রত্যেকটা সমাজ একটা সুনির্দিষ্ট নিয়মে চলছে, সেটা সেই কথাটাই এখানে বলা হচ্ছে। ধর্ম বলতে এখানে রিলিজিয়ন না, হলো, ধর্ম বলতে এখানে একটা নির্দিষ্ট নিয়মের কথা বলা হচ্ছে। স্যার, হ্যাঁ, বলো। যেটা মানে যেটা কোয়েশ্চেন দিলেন না, এই কোয়েশ্চেনের নোট খুব বড়ও হয়নি, খুব ছোটও হয়নি, মানে একদম পারফেক্ট আছে। হ্যাঁ, 6 নম্বরের জন্য ঠিক আছে। হ্যাঁ, ওটাই 1.5 বললাম। পাতা তো। হ্যাঁ এই দুটো প্রশ্নের মধ্যে আশা করি একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে, আশা করা যাচ্ছে। মানে 6 যদিও আরো মার্কের। হ্যাঁ, 6 নম্বরের যদিও আরো এই অধ্যায় থেকে প্রশ্ন লেখাবো, কিন্তু স্যার, 3 মার্কের। 3 মার্কের, 3 মার্কের প্রশ্নের উত্তর 6 মার্কের মধ্যেও আছে, অর্থাৎ ছয় হ্যাঁ মার্কের মধ্যেও পেয়ে যাবে, ঠিক আছে। এবার 3 মার্কের হুম। আলাদা করে লিখে দেবো, কোনো অসুবিধা নেই। মানে এই দুটো কোশ্চেন একটু বেশি ইম্পর্টেন্ট, জন্য এই দুটো কোশ্চেন আগে দেওয়া হলো। ঠিক চলো, আছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? মানুষের ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য আলোচনা করো, অথবা ধর্মের ব্যুৎপত্তিগত অর্থ কি, মানুষের জীবনে ধর্মের প্রভাব কিরূপ, রবীন্দ্রনাথের মতে ধর্ম কি? তাহলে ধর্ম শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ধৃ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করে ধর্ম শব্দটির উৎপত্তি হয়েছে। ধৃ ধাতুর অর্থ হলো ধারণ করা, এই দিক থেকে যা মানুষকে ধারণ করে তাই হলো ধর্ম। এখানে ধারণ বলতে শুধু মানুষের বাহ্য রূপের ধারণকে বোঝায় না, বাহ্যরূপ ও আন্তরূপের ধারণকে বোঝায়। কারণ এই দুই রূপ মিলে মানুষের পূর্ণতম রূপ গঠিত হয় এবং সেই পূর্ণ রূপকে ধারণ করে ধর্ম। তো একটু আগে বললাম যে ধর্ম মানেই হচ্ছে ধারণ করা, হলো। তাহলে ধর্ম শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি হচ্ছে? ধর্ম শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যে যা মানুষকে ধারণ করে তাই হচ্ছে ধর্ম। এবার ধারণ করা বলতে শুধুমাত্র বাহ্যরূপকে যে ধারণ করবে সেরকমটা নয়, বাহ্যরূপ এবং আন্তরূপকে যা ধারণ করবে সেটাই হচ্ছে ধর্ম, হলো। এবার দেখো, মানুষের জীবনে ধর্মের প্রভাব কেমন ভাবে হয়। প্রাচীনকাল থেকেই মানুষের জীবনের সঙ্গে ধর্ম অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত রয়েছে। মানুষের ইতিহাসে এমন কোনো মানব গোষ্ঠী আজ পর্যন্ত দেখা যায়নি যেখানে ধর্মের প্রভাব ছিল না। মানুষের ইতিহাসে যুগ পরিবর্তনে অন্য যুগ, এক সমাজের পরিবর্তে অন্য সমাজের আবির্ভাব ঘটেছে, এগুলো নর্মাল ব্যাপার, এগুলো বোঝার কিছু নাই, হলো। প্রতিটি যুগে প্রতিটি সমাজে মানুষের মনে ধর্মের প্রভাব লক্ষ্য করা গেছে। বিভিন্ন সমাজে ধর্ম বিভিন্ন রূপ পরিগ্রহণ করেছে, বিভিন্ন সমাজে ধর্ম বিভিন্ন রূপ পরিগ্রহণ করেছে, কিন্তু ধর্মের প্রভাব প্রতিটি মানুষের মধ্যে রয়ে গেছে। তাই মনুষ্য জাতিকে জানতে গেলে তার ধর্মের দিকটিকে জানতে হয়। তাই জার্মান ব্রিটিশ দার্শনিক ম্যাক্স মুলার বলেছেন, মানুষের প্রকৃত ইতিহাস হলো ধর্মের ইতিহাস। তাহলে যদি আমরা মানুষের জীবনকে জানতে যাই, মানুষের জীবনকে যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে কিন্তু তার যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে জানতে হবে। যেমন আমাদের ভারতীয় যে প্রত্যেকটা দর্শন রয়েছে,
টোটাল 9টা দর্শন সম্প্রদায় রয়েছে, তাই তো? 3টা নাস্তিক আর 6টা হচ্ছে আস্তিক। তাহলে দেখো, একটা দর্শন সম্প্রদায়কে যখন আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি বা বুঝতে যাই, তখন কিন্তু তার 3টে জিনিসকে বুঝতে হয়। এক হচ্ছে জ্ঞানবিদ্যা, দুই হচ্ছে অধিবিদ্যা এবং নীতিবিদ্যা। তাহলে যদি জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং নীতিবিদ্যা এই 3টা বিষয়কে যদি তোমরা কোনো একটা দর্শনের বোঝো, তাহলে কিন্তু তার সেই দর্শনের গোটা বিষয়টাকে বোঝা যায়, অর্থাৎ সেই সম্প্রদায়ের দর্শনকে বোঝা যায় যদি শুধুমাত্র তোমরা কোনো দর্শনের জ্ঞানবিদ্যাকে, তার অধিবিদ্যাকে এবং তার নীতিবিদ্যাকে জানো। ঠিক একইভাবে যদি মানুষকে তুমি জানতে চাও, তাহলে কিন্তু তার ধর্মের ইতিহাসকে জানতে হবে। হলো? অর্থাৎ সেই সমাজে ধর্ম কেমন ছিল, কেমন ছিল না, সেই বিষয়গুলিকে জানতে হবে। কাজেই একটা মানুষকে জানতে গেলে কি করতে হচ্ছে? তাহলে তার অতীত ইতিহাসকে জানতে হচ্ছে। এর জন্য সেটাই বলছে যে ধর্মের প্রভাব প্রতিটি মানুষের মধ্যে রয়ে গেছে। দেখো, সমাজ পরিবর্তিত হয়ে গেছে, এক যুগ থেকে অন্য যুগ চলে আসছে, কিন্তু ধর্মের কিন্তু কোন রকম পরিবর্তন হয়নি। ধর্ম আগেও যা ছিল এখনো আছে। এর জন্য একজন মানুষকে জানতে গেলে বা কোনো সমাজকে যদি জানতে চাও, তাহলে কিন্তু তার ইতিহাসকে জানতে হবে। সেই কথাটাই এখানে বলা হচ্ছে যে সমাজের সঙ্গে মানুষের যে সম্পর্ক, অর্থাৎ সমাজের সঙ্গে একজন মানুষের যেমন সম্পর্ক থাকে, ঠিক একজন মানুষের সঙ্গে তার ধর্মের সম্পর্কও কিন্তু সেরকমটাই থাকে। সেই কথাটাই এখানে বলা হচ্ছে। অর্থাৎ মানুষের জীবনে সঙ্গে ধর্ম কিন্তু অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। মানুষ ছাড়া ধর্ম যেমন থাকতে পারে না, ধর্ম ছাড়াও কিন্তু মানুষ থাকতে পারে না। সেই কথাটাই কিন্তু এই পয়েন্টে বলা হচ্ছে। হলো? দেখো, যদি অসুবিধা হয় পড়ো একবার পয়েন্টটা। স্যার, হ্যাঁ, বলো। এখানে পরিগ্রহণ করেছে মানে? পরিগ্রহণ করেছে মানে গ্রহণ করেছে। গ্রহণ করা মানে কি? পরিগ্রহণ মানে কি? ও হ্যাঁ, পরি- গ্রহণ মানে বুঝেছি। পরিত্যাগ। পরিত্যাগের বিপরীত হচ্ছে পরিগ্রহণ। পরিত্যাগ মানে কি? হুম, বর্জন করা। পরিগ্রহণ মানে কি? গ্রহণ করা। হ্যাঁ। তো এখানে স্যার, গ্রহণ করা। হুম, বলো। মানুষের পূর্ণ মানুষের পূর্ণতম রূপ গঠিত হয়। তো হুম, এখানে মানুষের পূর্ণতম রূপটা কি? মানুষের পূর্ণতম রূপ অর্থাৎ পারফেক্ট রূপের কথা বলা হচ্ছে। পারফেক্ট মানে একজন মানুষ, মানুষের পূর্ণতম রূপ বলতে কি বোঝাচ্ছে? দেখো, মানুষের পূর্ণতম রূপ বলতে যদি বেদান্ত দর্শনের কথা বলো, তাহলে আহ মানুষ কখন পূর্ণ হয়? যখন সে ব্রহ্মের সঙ্গে নিজেকে এক ভাবে, অর্থাৎ সে যখন জানে যে আমিই ব্রহ্ম, তখন সেই মানুষটা পূর্ণ হয়। তো মানুষের পূর্ণতম রূপের কথা বলা হচ্ছে মানেই মানুষটা বাহ্য দিক থেকে, মানুষটা বাহ্য দিক এবং অন্তর্দিক এই দুটো দিকের যখন তার শুদ্ধিকরণ ঘটবে, বাহ্য রূপেরও যেমন শুদ্ধিকরণ ঘটবে এবং আন্তরূপেরও যখন সে তার শুদ্ধিকরণ ঘটবে, তখনই কিন্তু তার পূর্ণতম রূপ প্রকাশ পাবে, বা সেই মানুষটাকে আমরা পরিপূর্ণভাবে মানুষ বলতে পারবো, যদি তার বাহ্য এবং আন্তরূপ এই দুটো রূপেই কি হয়? পরিপূর্ণভাবে প্রকাশ পায়। হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের মত। তাহলে রবীন্দ্রনাথ ধর্ম সম্পর্কে কি বলছেন? রবীন্দ্রনাথ কোনো প্রথাগত ধর্মে বিশ্বাসী ছিলেন না। প্রথাগত ধর্ম বলতে এই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এই সমস্ত কোনো ধর্মে বিশ্বাস ছিলেন না। কিন্তু তিনি মানুষের জীবনে ধর্মের প্রভাবকে অস্বীকার করেননি। ধর্ম সম্পর্কে তার মতকে আমরা নিম্নোক্তভাবে আলোচনা করতে পারি। পূর্ণতা প্রদান এই ধর্মের প্রকৃত অর্থ। রবীন্দ্রনাথের মতে ধর্ম কোনো দেশে, কালে, সমাজে আবদ্ধ থাকতে পারে না। তাহলে কি বলছে? ধর্ম কোনো দেশে, কালে বা সমাজে আবদ্ধ থাকতে পারে না, অর্থাৎ টাইম, স্পেস এগুলোতে ধর্ম থাকতে পারে না। ধর্মের কাজ মানব সত্তাকে পূর্ণতা প্রদান করা।
বস্তুতপক্ষে তিনি ধর্ম বলতে মানব ধর্মকে বুঝিয়েছেন। মানে ধর্ম ধর্ম বলতে কি, ধর্ম বলতে একটা কনসাস বুঝতে পারো, একটা চেতনা বুঝতে পারো। হলো? তাহলে এবার চেতনা এবার চেতনা তো কোনো আহ স্থানকালে থাকতে পারে না, কিংবা সমাজেও থাকতে পারে না। সমাজের দিকে যদি তোমরা তাকাও, তাহলে সমাজে কি দেখতে পারবে? মানুষ দেখতে পারবে, গাছপালা দেখতে পারবে, প্রকৃতি দেখতে পারবে। সেখানে ধর্ম বলে কোনো কিছুকে দেখতে পাবে না, তাই তো? এবার মানুষের মধ্যেও যদি তোমরা তাকাও, তাহলে মানুষের কি দেখতে পারবে? হাত দেখতে পাবে, পা দেখতে পারবে, এই সমস্ত কিছু দেখতে পারবে। কিন্তু বলে কোনো কিছু দেখতে পারবে না। কিন্তু কি বলছে, একজন মানুষকে যখন একজন মানুষ যখন পরিপূর্ণ ভাবে আমরা জানি, একটা মানুষকে যখন পরিপূর্ণ ভাবে আমরা জানি, তখন কিন্তু আহ কি বলছে, ধর্মের কাজ মানব সত্তাকে পূর্ণতা প্রদান করা। বস্তুতপক্ষে তিনি ধর্ম বলতে মানব ধর্মকে বুঝিয়েছেন। অর্থাৎ একজন মানুষকে আমরা তখনই পূর্ণ মানুষ বলবো যখন তিনি মানবতাবাদী হবেন। অর্থাৎ একজন মানুষ যখন সামগ্রিক কল্যাণ সাধনের কথা চিন্তা করবে, তখনই কিন্তু রবীন্দ্রনাথ সে মানুষকে পূর্ণ মানুষ বলবেন। তাই এখানে ধর্ম বলতে কি বোঝাচ্ছে? ধর্ম বলতে পরিপূর্ণ মানুষকে বোঝাচ্ছে। পরিপূর্ণ মানুষ মানেই হচ্ছে কোন মানুষ? মানবতাবাদী মানুষ। অর্থাৎ মানবতাবাদী মানুষকেই, অর্থাৎ মানবতাবাদী মানুষ কি? মানবতাবাদী মানুষ নয়, যে মানুষের মধ্যে মানব ধর্মটাই বেশি থাকবে। মূল লক্ষ্যই হবে কি? মানব ধর্ম। মানবতাবাদের মূল কথা কি? মানবতাবাদের মূল কথা হচ্ছে সামগ্রিক কল্যাণ সাধন, তাই তো? এবার একজন মানুষ পূর্ণতা কখন পাবে? একজন মানুষ পূর্ণ কখন হবে? যখন সে মানবতাবাদী হবে, অর্থাৎ যখন সে সামগ্রিক কল্যাণ চিন্তা করবে। সামগ্রিক কল্যাণ চিন্তা মানুষ কখন করতে পারবে? যখন তার মধ্যে মানব ধর্ম বলে কিছু থাকবে। এর জন্য বলছে যে কি, তিনি ধর্ম বলতে মানব ধর্মকেই বুঝেছেন। তাহলে মানুষের ধর্ম বা মানব ধর্ম হচ্ছে মানবতাবাদের মূল কথা। এবং এটা যার মধ্যে থাকবে, যে মানুষের মধ্যে থাকবে, সেই মানুষটাই কি হবে? পূর্ণ মানুষ হবে। তাহলে পূর্ণতা প্রদান করাটা কার কাজ? বা পূর্ণতা প্রদান করাই হচ্ছে ধর্মের প্রকৃত কাজ বা ধর্মের প্রকৃত অর্থ। অর্থাৎ একজন মানুষ পূর্ণ হচ্ছে ধর্মের জন্যই। হলো? ধর্ম বলতে ওই নির্দিষ্ট কোনো প্রথাগত ধর্ম না কিন্তু। নেক্সট পয়েন্ট কি রয়েছে দেখো, মানবতাই একমাত্র ধর্ম। রবীন্দ্রনাথ মনে করতেন মানবতাবাদ মানুষের প্রকৃত ধর্ম হওয়া উচিত। তাহলে মানবতাবাদ মানুষের প্রকৃত ধর্ম হওয়া উচিত, এটা রবীন্দ্রনাথ প্রথম থেকেই বলে আসছেন। তার কাছে ধর্ম হলো মানব ধর্ম। তাহলে রবীন্দ্রনাথের ধর্ম মানে কি? মানব ধর্ম। আর মানব ধর্মের অর্থ হলো মানবতাবাদ। তিনি মানুষের ধর্ম প্রবন্ধে এবং রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থে অত্যন্ত যুক্তিনিষ্ঠভাবে মানবতাকে মানুষের ধর্মরূপে প্রতিষ্ঠিত করেছেন। তাহলে মূল কথা ওই একটাই ঘুরে ফিরে আসছে, যে কি মানবতাবাদই হচ্ছে কি মানুষের ধর্ম। তাহলে মানুষের ধর্ম মানেই হচ্ছে কি মানবতাবাদ, হিউম্যানিজম। নেক্সট কি রয়েছে, আত্ম উপলব্ধির সহায়ক রূপে ধর্ম। রবীন্দ্রনাথের মতে ধর্ম মানুষকে মানব সত্তার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে সাহায্য করে। ধর্ম মানুষকে আত্মত্যাগ ও আত্ম উপলব্ধিতে সাহায্য করে। তার মতে ধর্ম মানুষের চেতনার দ্বারা উন্মুক্ত করে, তাকে বিশ্ব চেতনায় পৌঁছে দেয়। তাই রবীন্দ্রনাথ বলেছেন ধর্ম হলো তাই যা মানুষকে আত্ম উপলব্ধিতে সাহায্য করে। তাহলে একজন মানুষ, দেখো, একজন মানুষ যখন আত্ম উপলব্ধির সাহায্যে কি করে বিশ্ব চেতনায় পৌঁছায়, অর্থাৎ জীবসত্তা থেকে যখন একজন মানুষ পরম সত্তায় পৌঁছায়, তখন এই পৌঁছানোর মধ্যে যে প্রক্রিয়াটা কাজ করে, সেই প্রক্রিয়াটা হচ্ছে ধর্ম। অর্থাৎ ধর্মের জন্যই ধর্ম মানে কি? ধর্ম মানেই হচ্ছে মানবতাবাদ বা মানব ধর্ম। তাহলে এই যে মানব ধর্ম বা মানবতাবাদ থাকার জন্যই একজন মানুষ কি হচ্ছে, আত্ম উপলব্ধি থেকে একদম বিশ্ব চেতনায় পৌঁছে
যাচ্ছে। তাহলে আত্ম উপলব্ধি থেকে যখন বিশ্ব চেতনায় পৌঁছাচ্ছে তখন কিন্তু কি হচ্ছে, সেখানে কিন্তু ধর্ম পরোক্ষভাবে কিন্তু সাহায্য করছে। বোঝা গেল? তাহলে রবীন্দ্রনাথের মতে ধর্ম মানুষকে মানব সত্তার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে সাহায্য করে। তাহলে ধর্ম না থাকলে কিন্তু একজন মানুষ সর্বোচ্চ শিখরে পৌঁছাতে না পারে। ধর্ম মানে কি? নির্দিষ্ট একটা নিয়ম। তাহলে একটা নির্দিষ্ট নিয়ম যদি না থাকে, তোমরা যেমন নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে তোমরা চতুর্থ সেমিস্টারে উঠছো, এবার প্রথম সেমিস্টার থেকে তো তোমার সরাসরি চতুর্থ সেমিস্টারে আসোনি, নির্দিষ্ট নিয়ম মেনেই তোমরা চতুর্থ সেমিস্টারে আসছো। তো একজন মানুষ যখন সর্বোচ্চ শিখরে পৌঁছাবে, বিশ্ব চেতনায় পৌঁছাবে, তাকেও কতগুলো প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। তাহলে এই যে প্রসেসের মধ্য দিয়ে যে যাচ্ছে, এই প্রসেসের মধ্য দিয়ে তখনই মানুষ যাচ্ছে যখন তার মধ্যে ধর্ম কাজ করছে। অর্থাৎ একজন মানুষকে ধর্ম যখনই ধারণ করছে তখনই কিন্তু একজন মানুষ আত্ম উপলব্ধি থেকে বা আত্মচেতনা থেকে বিশ্ব চেতনায় কিন্তু পৌঁছে যাচ্ছে। কাজেই আত্ম উপলব্ধির সহায়ক রূপে ধর্ম। তাহলে নিজেকে উপলব্ধি করা বা নিজের আত্মাকে উপলব্ধি মানুষ যে করতে পারছে তার মূলেই হচ্ছে কি? তার মূলেই হচ্ছে ধর্ম। সেই কথাটাই এখানে বলা হচ্ছে। হলো? দেখো, এত মানে রবীন্দ্রনাথের দর্শনকে যদি বুঝতে যাও, এই 1.5 পাতার নোট দিয়ে তাকে বোঝা যাবে না, তার দর্শনকে বোঝা যাবে না, ঠিক আছে? এবার রবীন্দ্রনাথের দর্শনকে বুঝতে গেলে শুধুমাত্র রিলিজিয়ন অফ ম্যান এই গ্রন্থটা পড়লে তার দর্শনকে বোঝা যাবে না। তার কবিতা, গ্রন্থ, অর্থাৎ তার সারা জীবনে যত কিছু লিখেছেন, ঠিক আছে, প্রত্যেকটিকে ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে, তবেই তার দর্শনকে বোঝা যাবে। তো আপাতত আমাদের স্যার কাছে কি? হ্যাঁ, বলো। স্যার বলছি রবীন্দ্রনাথ এতটাই কিছু লিখেছে কি যেটা একটা জন্মেও শেষ করা যাবে না পড়ে। হ্যাঁ, এবার যদি কেউ উম না, কেন যাবে না? এবার যদি কেউ রিডিং না পড়ে, কেউ যদি এবার রিডিং পড়ে, উম, তাহলে তাকে 2 বছর লাগবে না যতগুলো লিখছে। সকাল থেকে রাত পর্যন্ত যদি শুধু রিডিং পড়ে যায় তাহলে তো অত টাইম লাগবে না। এবার যদি বুঝতে যায় তাহলে তো এক জীবনে কেন, কোনো জীবনেই একজন মানুষকে সঠিকভাবে বোঝা যাবে না। এবার আমাদের মূল মূল কাজ হচ্ছে, আমাদের মূল কাজ বা একজন স্টুডেন্টের এই মুহূর্তের সবচেয়ে বড় মূল কাজ হচ্ছে 6-এর মধ্যে 6 পাওয়া। হলো? তিনি মানবতাবাদী আদৌ ছিলেন নাকি ছিলেন না, তিনি কবি নাকি দার্শনিক, সেই সমস্ত বিষয়ে এখন আমাদের যাওয়াটা ঠিক নয়। কারণ এট ফার্স্ট মাঠে যখন লড়াই করতে হবে তখন অ্যাটলিস্ট মাঠে মাঠে ঢুকতে হবে, তাই তো? এবার কেউ যদি মাঠে ঢুকতে না পারে তাহলে কি করে লড়াই করবে? তো আমাদের এখন লড়াই হচ্ছে, আমাকে 6-এর মধ্যে 6 পেতে হবে, 40-এর মধ্যে স্যার 40 দিবে পেতে হবে। হ্যাঁ, স্যার 6-এর মধ্যে 6 দিবে এটা লিখলে? কেন দিবে না? আহ, সেটা তো দেওয়াই উচিত। 6-এর মধ্যে 6 যদি না দেয়, ঠিক আছে, হ্যাঁ তাহলে দেখো, ব্রড কোশ্চেনের ক্ষেত্রে, হ্যাঁ, ব্রড কোশ্চেনের ক্ষেত্রে মানে ফুল মার্কস পাওয়াটা খুব কঠিন। কেন কঠিন? কারণ 10 জন যদি একটা বিষয়কে আলোচনা করে 10 রকম ভাবে আলোচনা করা হয়। মানে আমার নোটটাই যে একদম 100% অ্যাকুরেট সেটা আমি কখনোই বলতে পারবো না। আরো অন্য কেউ যদি নোট বানায় তার নোটটাই যে 100% অ্যাকুরেট সেটাও সে বলতে পারবে না। অর্থাৎ বড় প্রশ্নের ক্ষেত্রে 100% অ্যাকুরেট নোটস পাওয়া বা তৈরি করা সম্ভব নয়। এর জন্য সেখানেও নম্বর পাওয়াটা খুবই কঠিন। তবে আলটিমেট 6 নম্বরের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? একটু ভালো করে লিখতে হ্যাঁ হবে, পয়েন্টগুলো একটু গুছিয়ে লিখতে হবে, তাহলে দেখবে 6-এর মধ্যে 6ই দিয়ে দিবে। কিন্তু তার আগে নির্ভর করছে তোমার বাদ বাকি আগের। কি স্যার?
নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আধুনিক ও যত্নশীল শিক্ষা পদ্ধতিতে পড়ানো হয় এখানে। আমি বলতে চাইলাম এটাই যে 6-এর মধ্যে 6 পেতে গেলে তোমার যে ইউনিট 1-এর যে লজিক গুলো রয়েছে সেখানে ফুল মার্কস তোমাকে পেতে হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। দেখা গেল লজিক কতর মধ্যে থাকছে, 22-এর মধ্যে, তাই তো? হুম। দেখা গেল ওখানে 22-এর মধ্যে তুমি 12 পেয়েছো, তো এখানে 6-এর মধ্যে 6 পেয়ে তুমি কি করবে? সেটাই, ফার্স্ট পারফরমেন্সে ঠিক নাই তো আর পিছনে কি দেখবেন। এবার যদি ঠিক না। দেখা যায় যে একজন পরীক্ষক দেখলো যে প্রথম থেকেই, অর্থাৎ এই নোটস লেখার আগ মুহূর্তে যতগুলো নোটস ছিল সবগুলোই 100% অ্যাকুরেট, 1 নম্বরও কাটতে পারেনি, তাহলে ভাববে যে এখানে তোমার নম্বর কাটতে পারবে না। এবার দেখা গেল ওখানে তোমার প্রচন্ড ভুল হচ্ছে, দুটার পর একটা ভুল হচ্ছে, দুইটার পর একটা ভুল হচ্ছে, তাহলে এখানে তোমাকে তখন 6 দিকে, এখানে তোমাকে তখন 5 দিল, বা এখানে যদি তোমাকে 5.5 বা 5 বা 4.5 দেয়, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু যখন ওখানে তোমার ঠিক হবে, দেখো একটা কথা হচ্ছে 40-এর মধ্যে 40 পাওয়াটা একটা অন্য ব্যাপার, আর 40-এর মধ্যে 30 পাওয়া কিংবা 28 পাওয়া কিংবা 32 পাওয়া আলাদা ব্যাপার। তাহলে এখানে 28 পাওয়া, 30 পাওয়া, 32 পাওয়া একই জিনিস, কিন্তু 40 পাওয়ার ব্যাপারটা আলাদা। মানে বোঝাতে পারলাম কি বলতে যাচ্ছি আমি? স্যার, বলো। কোন সাবজেক্টে যদি আমার 40-এ 40 পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি কিভাবে মানে লিখবো বা কিভাবে করব তো 40-এ 40-ই পাবো? বা ধরেন 39-ই পেলাম, 40-এ 40 না তবুও 39। হুম, তার জন্য কি করতে কিভাবে হবে? মানে, হ্যাঁ তার জন্য কি করতে হবে? অ্যাজ ইউ আর আ টিচার, সো আপনি জানেন একটা টিচারের মাইন্ডসেটটা কি থাকে আর কিভাবে কাটে, কেন কাটে। দেখো বেসিক্যালি মানে 1 নম্বর হচ্ছে হাতের লেখাটা তোমাকে টাইপিং করার মতো লিখতে হবে না, বা টাইপ করা হাতের লেখার প্রয়োজন নেই। হাতের লেখাটা যাতে বোঝা যায়, 1 নম্বর কথা হলো, মানে কি তুমি হ্যাঁ। লিখছো সেটা যাতে বোঝা যায়। এবার দেখা গেলো হুম। তুমি এমন লেখা লিখছো যে টিচার পড়তে পারছে না, হলো, এটা একটা গেল। এবার যখনই পড়তে পারবে না তুমি কি লিখছো, ঠিক আছে, তখন কি করবে, টিচার পড়বে না আর। কারণ কি লিখছে বোঝা যাচ্ছে না, তখন অ্যাভারেজ একটা নম্বর দিয়ে একদম। দিবে। দেখছে যে ও তুমি হুম। এতটুকু লিখছো, তো কত আছে, 2 আছে, তো আর 1.5 দিয়ে দিলাম বা 1 দিয়ে দিলাম, ঠিক আছে। যখন তোমার হাতের লেখাটা ঝকঝক মানে পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, তখন টিচার কিন্তু একটু চোখ বুলিয়ে নেবে। আর মনে রাখবে, যে জায়গায় তুমি ভুল করো না কেন, টিচারের চোখে কিন্তু ওই ভুলটাই আগে পড়বে। হ্যাঁ, যে ভুলটা যেখানেই থাকুক না কেন ওই ভুলটাই আগে চোখে পড়বে। কাজেই বানান ভুল করা চলবে না। তাহলে হাতের লেখা পরিষ্কার করতে হবে এবং বানান ভুল করা চলবে না। এবং কোশ্চেনে যা চাইছে তোমাকে সেটাই লিখতে হবে। কোশ্চেনে চেয়েছে যে, মনে করো কোশ্চেনে চেয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি, এটা কোশ্চেনে চেয়েছে, তাই তো? এবার তুমি লেখার সময় কি লিখলে, রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদাদা ছিলেন অমুক, তার বাবা ছিলেন অমুক, তার মা ছিলেন অমুক। তোমাকে এই যে এগুলো লিখতে বলেনি তো, তোমাকে কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম লিখতে বলছে। কাজে তোমাকে যেটা লিখতে চাইছে, মানে তোমাকে যেটা লিখতে বলেছে তোমাকে সেটাই লিখতে হবে, ফালতু কথা লেখা হুম। যাবে না, টু দা পয়েন্ট লিখতে হবে। হলো, তোমাকে হ্যাঁ। মনে করো তোমাকে মানবতাবাদ কি 2 নম্বরের দিয়েছে। এবার তুমি মানবতাবাদ লিখলে 1 পাতা, তাহলে 1 পাতা কেন, এবার যদি তুমি মানবতাবাদ নিয়েই যদি গোটা পেজ গুলো শেষ করে দাও, তোমাকে তো 40 দেবে না, দেবে কি? না। মানবতাবাদ কাকে বলে 2 নম্বর দেওয়া আছে, তুমি ওই 24টা পাতায় লিখলে মানবতাবাদ কাকে বলে, তো তোমাকে আর 40 তো দেবে না, তোমাকে 2 দেবে, তো তুমি বেশি লিখতে যাবে কেন? একটা 2 নম্বরের প্রশ্নে কতটুকু লিখতে হয়, 2 নম্বরের প্রশ্নে 4 লাইন, 5 লাইন, 6 লাইন, এই তো। এবার একটা 6 নম্বরের প্রশ্নে তোমাকে কমপক্ষে 1.5 পাতা লিখতে হবে। 1.5 পাতা বলতে ওই পরীক্ষার পাতা না, 1.5 পাতা বলতে এই পাতা আমি যে পাতাটা দিয়েছি, এই পাতায় 1.5 পাতা লিখতে হবে। হলো,
এই 1.5 পাতায় যখন তুমি পরীক্ষার ওই পাতায় লিখতে যাবে তখন তোমার 2.5 পাতা হয়ে যাবে। হলো? হ্যাঁ আর স্যার। তারপরে তো বুদ্ধি রয়েছে, হঠাৎ করে কোনো পয়েন্ট মনে নেই, তখন কি করবে? দেখা যাচ্ছে তুমি আর লিখতে পারছো না কিছু, তখন একটু বুদ্ধিটাকে খাটাতে হবে। তখন একটু কি ফাঁকা ফাঁকা করে লিখতে হবে, হাতের লেখাটা বড় লিখতে হবে, এক্সামিনারকে বোঝাতে হবে যে না আমি অনেকটা লিখেছি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এটা শেষ পর্যায়ে, মানে শেষ একদম ফাইনাল স্টেজে, যখন দেখবে যে বাঁচার কোনো আর সম্ভাবনা নেই, তখন এই কাজটা করতে হবে। হলো? হ্যাঁ। আর 2 নম্বর 3 নম্বরের প্রশ্নে যাতে কোনো রকম ভুল না হয়, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ ওগুলোতে ফুল মার্কস পাওয়া যায়। 2 নম্বর 3 নম্বরের প্রশ্নে তোমাকে ফুল মার্কস দেবে, সেখানে কোনো প্রশ্নের উত্তর ভুল করা যাবে না। হলো? হুম। আর 22 নম্বর তো তোমাদের লজিক আছে, সেখানে তো নম্বর কাটানোর কোনো জায়গা নেই, সেখানে যদি ভালো হয় 22-এ 22 পাবে, যদি সবগুলো ভুলে 0 হবে। হ্যাঁ। আর এদিকে ছটা কত এক দুটো বড় প্রশ্ন লিখতে হবে, তাই তো? ছ নম্বর মানে হ্যাঁ দুটো ছ বই। নম্বরের 6 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে, 6 6 12, আর 3 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে। তাহলে 3 নম্বরের দুটো প্রশ্ন ওখানে 3 3 6 দিয়ে দেবে, চাপ নেই। আর 6 নম্বরের প্রশ্ন দুটো থাকবে। এবার যদি 6 নম্বরের প্রশ্নে আবার ভাগ থাকে, 3+3 বা 2+4 এরকম যদি থাকে, তাহলে তো আরো সোনায় সোহাগা। এবার যদি কোনো প্রশ্ন আছে এরকম, কিংবা কোনো প্রশ্ন আছে এরকম, কিংবা কোনো প্রশ্ন আছে এরকম, কিংবা কোনো প্রশ্ন আছে এরকম, তাহলে এই টাইপের প্রশ্ন থাকতে পারে। তার মধ্যে ধরো যে এই, অর্থাৎ একটা প্রশ্ন দিয়ে দিল, সেটাই হচ্ছে 6 নম্বর, বোঝা গেল? কিংবা আর একটা প্রশ্ন দিয়ে দিল, মানে দুটো প্রশ্ন দিয়ে দিল, একটার জন্য 2, একটার জন্য 4, সেক্ষেত্রে কি করবে? তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আগে দেখবে যেখানে পার্ট পার্ট নাম্বার আছে সেই প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। বোঝা গেল? তাহলে দেখো এখানে পার্ট পার্ট করা নাম্বার বেশি করা রয়েছে কোথায়? এই প্রশ্নটাতে, তাই তো? কাজে পরীক্ষার সময় চেষ্টা করবে এই প্রশ্নটার উত্তর দিতে। এটাতে তুমি 3টা পয়েন্টে 6 নম্বর রয়েছে, মনে করো 3টা উত্তর লিখতে হচ্ছে, 3টা প্রশ্নের জন্য 3টা উত্তর লিখতে হচ্ছে, এখানে যদি তোমার ঠিক হয় 6-এর মধ্যে 6 পাবে। কিন্তু এখানে যখন তুমি এই প্রশ্নটার উত্তর করবে, একটাই প্রশ্ন, সেখানে কিন্তু তোমাকে 6-এর মধ্যে 6 নাও দিতে পারে, 5 দিতে পারে, কিংবা 5.5 দিতে পারে। বোঝা গেল? কাজেই যে প্রশ্নে যত প্রশ্ন যুক্ত থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। বাই চান্স যদি কমন না পড়ে, তাহলে তো যেটা বাকি থাকলো সেটাই লিখতে হবে। তাহলে কি বললাম? এই দুটো প্রশ্ন খুব ভালোভাবে পড়ো, আশা করা যায় এই দুটো প্রশ্নের মধ্য থেকেই যে কোনো একটা প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে? এরপরে আরো হয়তো 1-2টো প্রশ্ন আমি দিয়ে দেবো। স্যার রবীন্দ্রনাথ থেকে আরো 6 মার্কের কোয়েশ্চেন হবে? হ্যাঁ, দেবো। আরো ধরো 2টো প্রশ্ন দেবো। কি কি স্যার, হুম, কি কি কোয়েশ্চেন তবু একটু, কি কি কোয়েশ্চেন জাস্ট একটু বলেন। কি কোশ্চেন? কি কি কোশ্চেন? মানুষের ধর্ম গেল, মানবতাবাদ গেল, আর কি গেল? কোশ্চেন গুলো আমার লেখা আছে, ঠিক আছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না। মানে এই হ্যাঁ। প্রশ্নগুলো যে লেখা আছে, মানে এই প্রশ্নগুলো যে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এগুলো হচ্ছে হুম। 2014 থেকে 2023, তখন কিন্তু ক্লাস 11-এ ছিল। হ্যাঁ, ক্লাস 11-এ এই পার্ট দুটো ছিল, রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ। সেখান থেকে 8 নম্বরের প্রশ্ন আসতো।
8 নম্বরের প্রশ্নের মধ্যে আসতো, এই প্রশ্নগুলো 8 নম্বরের প্রশ্নের মধ্যে আসতো, সেই প্রশ্নগুলো তোমাদেরকে লেখানো হচ্ছে। স্যার একটা কোয়েশ্চেন আছে। বলো। উম রবীন্দ্রনাথের মানব ধর্ম বিষয়ক বক্তব্যের কয়েকটি সিদ্ধান্ত উল্লেখ করো। এটা হ্যাঁ, এটা একটা কোশ্চেন হবে, এটা আলাদা আরেকটা কোশ্চেন একটা। আছে, হ্যাঁ আরেকটা আছে, আহ রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো। এটা হবে। আমি 2014 থেকে 2023 পর্যন্ত টোটাল আমি 6টা কিংবা 7টা কোশ্চেন পেয়েছি, মানে এই 6টা 7টা কোশ্চেনই ঘোরাফেরা করতো। কত হচ্ছে? 2014, 2015, 2016, 2017, 18, 19, 20, 22, 23, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ওই তো 9 বছর পরীক্ষা হয়েছে। এই 9 বছর পরীক্ষা হয়েছে 7টা কোশ্চেন, মানে কমন 7টা কোশ্চেন। বোঝা গেছে তো? কমন হ্যাঁ 7টা কোশ্চেন মানে 2টো কোশ্চেন শুধুমাত্র রিপিট হয়েছে এই বছর, এই এতগুলো বছরে। প্রত্যেকটা বছর আলাদা আলাদা কোশ্চেন আসছিল। তাহলে আমাদের এখন কি করতে হচ্ছে? আমাদের এখন ন্যূনতম এই 6-7টা কোশ্চেন আমাদেরকে করতেই হবে। হ্যাঁ, না এই দুটো কোয়েশ্চেন মানে আপনি যেটা কোয়েশ্চেন করালেন ওই দুটো কোয়েশ্চেন আছে, আর এই দুটো কোয়েশ্চেনই দেখছি বারবার দেওয়া আছে। এই দুটো কোশ্চেন বারবার দেওয়া আছে এখনকার বইয়ে, তাই তো? হ্যাঁ কিন্তু আর আপনি 2023 পর্যন্ত টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 9 বছরে 7টা কমন কোশ্চেন, মানে কি 2টো কোশ্চেন শুধুমাত্র রিপিট হয়েছে 2 বছরে। তার মানে কি হচ্ছে? তার মানে তোমাকে 7টা কোশ্চেন পড়তে হচ্ছে, 7টা হ্যাঁ আলাদা আলাদা কোশ্চেন পড়তে হচ্ছে। 2014-তে যেটা আসছে সেটা দেখা গেল 19-এ আসছে একবার, হলো? তাহলে 15-তে আলাদা আসছে, 16-তে আলাদা আসছে, 17-তে আলাদা আসছে, 18-তে আলাদা আসছে, কিংবা 2015-তে যেটা আসছে সেটা দেখা গেল 2023-এ আসছে। কাজেই তো শেষ, কোশ্চেনই তো শেষ হয়ে গেল। তাহলে 19-এ আলাদা, 20 আলাদা আসলো, 21-এ তো লকডাউনের জন্য পরীক্ষা হয়নি, 22-এ আলাদা আসলো, এই তো। তাহলে মানে সারা রবীন্দ্রনাথে তুমি 6 থেকে 7টা কোশ্চেন, মানে বেসিক কোশ্চেন 6 থেকে 7টা আছে। এবার এই 6-7টা কোশ্চেনের মধ্যেও কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, সে দুটো তো লেখানো হলো, হয়তো আরো 2টো কোশ্চেন আমি দিয়ে দেবো, 3টে কোশ্চেন, হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ঠিক আছে, ক্লাসটা আজকে থাকলো এখানে, আর কালকে পরশু আমি দিয়ে দেবো। আসলে এগুলো ঠিক তৈরি আছে করে স্যার। নেই তো, ওগুলো তৈরি করতে হবে। আর হুম। একটা জিনিস যখন কন্টিনিউ চলে তখন ঠিকঠাক চলে, মাঝখানে যখন ব্রেক হয়ে যায় না, তখন ব্রেকটাকে আবার কন্টিনিউ করতে একটু সময় লাগে। সত্যি। দেখবে রানিং তোমরা কন্টিনিউ পড়াশোনা করছো, ঠিক আছে, কোনো একটা কারণে 2-4 দিনের জন্য ব্রেক হয়ে গেল, দেখবে ব্রেকটাকে মেকআপ করতে আবার কন্টিনিউ করতে ওদিকে আবার কিছু টাইম লেগে যায়, হলো? হ্যাঁ স্যার আচ্ছা, একদমই সত্যি কথা। তো ঠিক আছে, রাখলাম। হ্যাঁ স্যার।